পিওকেতে যে অত্যাচার পাকিস্তান চালাচ্ছে আর পাকিস্তানের দেওয়া যে আজাদি, সেই আজাদি থেকে পিওকের মানুষ বেরিয়ে আসছে, এইটা এখন একটা ভাইরাল খবর। শুধু আমাদের দেশে বা পাকিস্তানের মিডিয়া না, আন্তর্জাতিক মিডিয়া পোর্টালগুলোতেও রেগুলার পিওকে নিয়ে নানান প্রতিবেদন বেরোচ্ছে। এবং এর মধ্যে সব থেকে যে বড় প্রশ্নটা উঠে আসছে যে ভারত কি তাহলে এবার পিওকে ফেরত পাবে? কেন ভারত পিওকেতে আক্রমণ করছে না? অনেক অ্যানালিস্ট এইভাবে বলছে যে এর থেকে শোনার সময় এর থেকে ভালো সুযোগ আর কবে ভারতের কাছে আসবে। কিন্তু সত্যিই তো, ভারত কেন কোনো কিছু করছে না পিওকে ফেরত নেওয়ার জন্য, আজকে সেইটা ব্রেকডাউন করবো বলে এই ভিডিওটা বানাচ্ছি। এক সেকেন্ডের জন্য চিন্তা করুন, আমি যদি আপনাকে বলি যে আসলে পিওকে ফেরত পেতে ভারতকে একটা গুলিও খরচ করতে হবে না, একটাও রাফায়েল বিমান হয়তো পাঠাতে হবে না, হয়তো ভারতের আর্মিকে ইনভলভই হতে হবে না। কেমন করে এটা হতে পারে? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। আমাদের সময় কিছুটা পেছনে ফিরে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, নাৎসি জার্মানিকে হারিয়ে দেওয়া হয়েছে এবং জার্মান দেশটা ওয়েস্টার্ন অ্যালায়েন্সেস মানে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে জার্মানিকে ভাগাভাগি করে নেওয়া হয়েছে। এবং এই ওয়ার টাইম অ্যালায়েন্স ভেঙে পড়ে 2 বছর বাদেই 1949-এ এই জার্মান দেশটা দুটো আলাদা আলাদা দেশ হিসেবে প্রকাশ করে পৃথিবীতে। একটা নাম হয় ওয়েস্ট জার্মানি, যেটা কিন্তু ওয়েস্টার্ন ব্লক মানে ইউএস দ্বারা কন্ট্রোল ছিল এবং এদের আউটলুক ছিল ডেমোক্রেটিক, চিন্তাভাবনা ছিল ক্যাপিটালিস্টিক এবং যেমনটা বললাম যে এরা কিন্তু ওয়েস্টার্ন ব্যাক ছিল। উল্টো দিকে ছিল ইস্ট জার্মানি, যাদের কিন্তু ফিলোসফি ছিল কমিউনিজম, যাদের ফিলোসফি ছিল সোশিয়ালিজম এবং তারা কিন্তু একটা সোভিয়েত স্টেট ছিল। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দেয় কিছুদিন বাদে। ইস্ট জার্মানি যেটা সোভিয়েটের দ্বারা কন্ট্রোলড, সেইখানের যত কৃতি লোকজন মানে সায়েন্টিস্ট হোক, ডাক্তার হোক, স্কলার হোক, টিচার হোক ভালো, এরা সবাই ওয়েস্ট জার্মানিতে মুভ করতে থাকে। এবং যেহেতু ওয়েস্ট জার্মানি একটা ক্যাপিটালিজম মডেল ফলো করতো, সেখানে কাজের অপরচুনিটি এবং পেমেন্টও অনেক বেটার ছিল ইস্ট জার্মানিতে। এবং এইটা কিন্তু ইস্ট জার্মানি সরকার খুব একটা ভালো চোখে দেখছিল না। মানে আপনি এত বছর খরচা করে একটা সোভিয়েত স্টেট বানিয়েছেন, একটা কমিউনিজম রুল বানিয়েছেন, আর সেইখানের লোক যদি প্রত্যেক দিন ওয়েস্ট জার্মানি চলে যায় এবং ওয়েস্ট জার্মানি যদি এত প্রমিনেন্ট হয়ে ওঠে, তাহলে তো এই ইস্ট জার্মানি স্টেটটা নিজেই একটা বিপদে পড়ে যায়। আর হলো ঠিক তেমনই। 13ই অগস্ট 1961 সালে ইস্ট জার্মানি গভর্নমেন্ট বার্লিনের মাঝামাঝি একখানা ব্যারিকেড তৈরি করে। প্রথমে কিন্তু এটা ওই তার ফার দিয়ে একটা টেম্পোরারি ব্যারিকেড তৈরি করা হয় এবং রাতারাতি এই শহরটাকে মাঝখান থেকে ভাগ করে ফেলা হয়। এবং আপনি ভাবুন যে সকালে একটা লোক ওখানে কাজ করতে গেছে, বিকেলে সে আর ফিরতে পারেনি। ফ্যামিলিরা একে অপরের থেকে সেপারেটেড হয়ে যায় এবং পরে এই যে টেম্পোরারি যে ফেন্সিংটা করা হয়েছিল, এইখানে কিন্তু দেওয়াল বানানো শুরু হয় কনক্রিটের, যেটাকে বিখ্যাতভাবে দ্য বার্লিন ওয়াল নামে জানা যায়। এবং শুধু দেওয়াল না, এটাকে ঘিরে একটা ফর্টিফাইড কমপ্লেক্স, ওয়াচ টাওয়ার, মিলিটারি ডক ইত্যাদি ইত্যাদি সমস্ত রকম ব্যবস্থা ইস্ট জার্মান করে, যাতে এই লোকজন ওয়েস্ট জার্মানিতে পালিয়ে না যেতে পারে। কিন্তু তারপরেও লোকজন দেওয়াল টপকে, রাস্তার তলা দিয়ে সুড়ঙ্গ বানিয়ে, কেউ কেউ সাঁতরে, কেউ বেলুনের সাহায্যে, মানে এরকম বিভিন্ন কাহিনী আছে যেগুলো আপনি পাবেন তখনকার সময়, যে কিরকম ভাবে ইস্ট জার্মানের লোক ডেসপারেটলি চেষ্টা করছিল ওয়েস্টে পালিয়ে যাওয়ার জন্য। এবং যেহেতু ওয়েস্টে অপরচুনিটি বেশি, টাকা পয়সা বেশি, ডেভেলপমেন্ট অনেক বেশি, সেটা কিন্তু ইস্ট জার্মানির লোক দেখতে পাচ্ছিল চোখের সামনে যে কিভাবে তাদেরই শহরের একটা হাফ এত প্রসপার করছে, এত উন্নত হচ্ছে দিনে দিনে, আর কি করে তারা একটা সোভিয়েত রুল স্টেটে তারা সাফার শুধু করছে এমনই না, তার মধ্যে স্টেটের একটা মারাত্মক রকম পুলিশিং কিন্তু এইসব জনগণের ওপর ছিল। মানে জনগণকে একরকম ভাবে ওয়াচ করা হতো এবং স্টেটের দ্বারা একরকম কিন্তু তাদের ওপর নিপীড়নই করা হতো। এইটা বললেও ভুল হবে না। টার্নিং পয়েন্টটা এলো 1989 সালে, যখন আশেপাশের এই সোভিয়েত ব্যাক দেশগুলো ভেঙে যেতে শুরু করলো। মানে চেকোস্লোভাকিয়া, হাঙ্গারি আর পোল্যান্ডের মতো দেশরা কিন্তু সোভিয়েত মডেল থেকে বেরিয়ে আসতে চেষ্টা করলো এবং সেটাই কিন্তু তখন ইস্ট জার্মানদের মনে করালো যে কেন তারাও সেটা চেষ্টা করছেন। সেই বছরই নভেম্বর 9 তারিখে গান্টের শাবস্কি, একজন স্পোকস পারসন, তাকে একটা প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞেস করা হয় যে বার্লিন ওয়াল নিয়ে তিনি কি ভাবছেন, তখন তিনি বলেন যে হ্যাঁ,
বার্লিন ওয়াল কিন্তু আমরা ভেঙে ফেলার কথা ভাবছি এবং ইমিডিয়েটলি উইথ ইমিডিয়েট এফেক্ট এই অর্ডারটাকে কিন্তু ক্যারি আউট করা যেতে পারে। এবং সেদিন রাতে লক্ষ লক্ষ লোক কিন্তু দুদিক থেকে আসে এবং যে সিকিউরিটি এই বার্লিন ওয়ালটাকে গার্ড করার জন্য রেখেছিল সোভিয়েত, তাদের কাছেও ক্লিয়ার অর্ডার ছিল না বলে তারা একটু ওভারওয়েলমড হয়ে যায় এবং এই শহরটাকে কিন্তু শহরের মানুষরা রিক্লেম করে নেয়। তারা কিন্তু এই বার্লিন ওয়ালটাকে ভেঙে ফেলে, যদিও এখনো একটা ছোট প্রতীকীভাবে তারা রেখে দিয়েছে যতটা একটা রিমেম্বারেন্স, একটা মেমোরি হিসেবে থাকে, কিন্তু বাকি দেওয়ালটাকে কিন্তু ভেঙে ফেলা হয় এবং এই শহরটা ইউনাইটেড হয়ে যায়। এবং পরবর্তীকালে যে জার্মানিরও দুটো ভাগ, ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি, অনেক দশক এই আলাদা লড়াইয়ের পর তারাও কিন্তু আবার এক হয়ে একটা ইউনিফাইড দেশ হয়ে যায়। এখান থেকেই বুঝতে পারছেন যে আমাদের কাশ্মীরের গল্পটা পুরোটা না হলেও খানিকটা এক। কেন বলছে এমন কথা? তার কারণ রিসেন্ট ডেভেলপমেন্ট তাই বলছে। 2019 সালে কাশ্মীরের যে স্পেশাল কনস্টিটিউশনাল স্টেটাসটা ছিল সেটাকে যখন ভারতীয় সরকার অ্যাব্রোগেট করে, তখন কিন্তু কাশ্মীরকে দুটো ইউনিয়ন টেরিটরিতে ভাগ করে দেওয়া হয়। একটা হচ্ছে লাদাখ আর একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এবং তারপর যেটা দেখা গেছে যে এই কাশ্মীর রিজিয়নে একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার পুশ কিন্তু ভারতীয় সরকার করেছে এবং কাশ্মীরে প্রথম ট্রেন গিয়ে পৌঁছেছে। কাশ্মীরে এখন বন্দে ভারত চল, ম্যাসিভ প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু কাশ্মীরে দেখা যাচ্ছে, যার জন্য কাশ্মীরে একটা হোল হার্টেড ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। মানে আগে যেটা হাতে গোনা কয়েকটা স্টার্ট আপ কাশ্মীরে ছিল, এখন কিন্তু সেই স্টার্ট আপের সংখ্যা এই কয়েক বছরে হাজার ছুঁই। আগে বিজনেসের কাশ্মীরে যে অবস্থা ছিল, এখন স্টেবিলিটি ফেরায়, সেই বিজনেসগুলো কিন্তু বেটার রান করছে এবং প্রাইভেট ইনভেস্টাররা এসে কাশ্মীরে আরও ইনভেস্টমেন্ট করতে চাইছে। কাশ্মীরে কিন্তু ট্যুরিজম একটা হেভি স্পাইক দেখেছিল, কিন্তু তারপরে পাকিস্তান যেটা গায়ের জ্বালাতে পেহেলগামে অ্যাটাকটা করার পরে কাশ্মীরের ট্যুরিজমে একটু ড্রপ হয়েছে ঠিকই, কিন্তু কাশ্মীরের ট্যুরিজম উইল বি ব্যাক। বিকজ কাশ্মীর যদি সেফ হয়, কাশ্মীরের মতো জায়গা নেই ঘুরতে যাওয়ার। কাশ্মীর ইজ হেভেন অন আর্থ, কাশ্মীর ইজ ইন্ডিয়া সুইজারল্যান্ড, যদি আমার এই টার্মটা একদম ভালো লাগে না। কাশ্মীর ইজ কাশ্মীর। বাট যাই হোক, কাশ্মীর ইন্ডিয়ার একটা ইন্টিগ্রাল পার্ট এবং কাশ্মীর কিন্তু এইভাবে ডেভেলপ করছে। বিভিন্ন রকম টানেল, বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন রকম গভর্নমেন্ট পলিসি দিয়ে কিন্তু কাশ্মীরকে যে কোনো অন্য ইন্ডিয়ান স্টেট বা ইউনিয়ন টেরিটরির মতো একটা ডেভেলপড এরিয়া বানানোর চেষ্টা হচ্ছে। আর এরই রিফ্লেকশনটা দেখা যাচ্ছে বোধহয় বর্ডারের ওপারে। বর্ডারের ওপারের পিওকে যেটা পাকিস্তান সাপোজিটলি আজাদ করে দিয়েছে, তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন। এই পিওকে থেকে পাকিস্তান হাইডল পাওয়ার উৎপন্ন করে, কিন্তু পিওকের মানুষের ইলেকট্রিসিটি বিল খুব বেশি এবং মানুষ কিন্তু তাই নিয়ে প্রতিবাদ করছে, কেন আমাদেরই জায়গা থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে আমাদের থেকেই এত দাম নিচ্ছ। পিওকেতে আটা নেই। পিওকেতে তুমি যদি কোনো রকম ক্যাম্পেন করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, প্রত্যেক দিন ইন্টারনেট শাটডাউন, এইটা কি একটা আজাদ কাশ্মীরের লক্ষণ? এবং এইটাই কিন্তু পিওকের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। যেখানে ভারতীয় কাশ্মীরে ডেভেলপমেন্টের বন্যা বইছে, সেখানে পিওকেতে, বিশেষ করে মুজাফফরাবাদ, এইসব শহরে ঘরে ঘরে এখনো জঙ্গি চাষ হয় এবং এই জঙ্গি চাষ হয়ে সেখানে সাধারণ মানুষের কি লাভ হয়েছে তা কিন্তু মানুষ আজকের দিনে কোয়েশ্চেন করছে। এবং ইতিহাস থেকে যদি আমরা বার্লিন এফেক্টটা দেখি, আমি যে জন্য বার্লিনের গল্পটা বললাম, যে ভারত যদি কেবল এইটাই করতে থাকে, আপনি ভাবুন 2019 সালে এই কাশ্মীরে একটা ম্যাসিভ রদবদল ভারত সরকার করা শুরু করেছে, আর আজকে 2026 আস্তে আস্তেই আমরা ওপারে এর রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। আপনি চিন্তা করুন 10-15 বছর বাদে যখন আমাদের কাশ্মীর যেটা আমাদের কাছে আছে সেটা আরও উন্নত হবে, যখন কাশ্মীরে মেট্রো চলবে, যখন কাশ্মীরে সব হাইটেক কোম্পানিদের হাব হবে, যখন কাশ্মীরে আইটি পার্ক খোলা হবে, যখন কাশ্মীরে প্রসপারিটি আসবে, টাকা আসবে, এডুকেশন আসবে, তখন ওপারে কাশ্মীরিদের সেটা দেখে কেমন লাগবে? যারা তখনও আটা আর ইলেকট্রিসিটির জন্য লড়াই করছে, তারা বেসিক হিউম্যান নিডের জন্য লড়াই করছে এবং কিছু বললে পাকিস্তান আর্মি তাদের ক্রাশ করে দিচ্ছে। কি হবে বলে আপনার মনে হয় তখন? তারা বিদ্রোহ করবে, তারা পালিয়ে আসবে। এবং ভারত, যার জন্যই আমি ভিডিওটা শুরু করেছিলাম এইটা বলে, যে ভারত যদি মিলিটারিলি কিছু নাও করে, যেমনটা অনেক পক্ষ থেকে উঠে আসছে যে কেন ভারত ঝাঁপিয়ে পড়ছে না পিওকে নিতে, আমার কিন্তু মনে হয় দিস ইজ দ্য মোর এফেক্টিভ স্ট্র্যাটেজি ইন দ্য লং টার্ম। আমাদের কেবল ফোকাস করতে হবে আমাদের পার্ট অফ কাশ্মীরকে ডেভেলপ করাতে, বাকি কাজটা হয়তো নিজেই হয়ে যাবে, যেমনটা বার্লিনে হয়ে গেছিল। তাই এই যে 70-75 বছর কাশ্মীরের যে ডিভিশন, সেটা যে সারা জীবন থাকবে
এমনটা ধরে নেওয়ার দরকার নেই, যেমন বার্লিন ওয়ালও সারা জীবন ছিল না। আপনার ভ্যালুয়েবল মতামত এই নিয়ে আমাকে কমেন্টে লিখে জানান। দেখা হবে আবার আগামীকাল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।